আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। দেশে করোনায় সবচেয়ে বেশি 264 জনের মৃত্যু। গণটিকাদান এক সপ্তাহ পিছিয়ে শুরু 14 অগস্ট ও কোভ্যাক্স থেকে আসছে আরো 1 কোটি ডোজ। অগস্টে নৃশংস হত্যাকাণ্ড না হলে দেশ আরো এগিয়ে যেত বললেন প্রধানমন্ত্রী। শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান। চিত্রনায়িকা পরিমণি ও চলচ্চিত্র প্রযোজক রাজের বিরুদ্ধে মামলা। আইন এবং অপরাধ বিশেষজ্ঞদের বিশ্লেষণে ভিন্নধর্মী বিবেচনার সুপারিশ। এবং সব রপ্তানিকারকদের সমান সুযোগ দেওয়ার পক্ষে এফপিসিসিআই। রপ্তানি বাজার বাড়াতে দূতাবাসগুলোর তৎপরতা মূল্যায়নের পরামর্শ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। লাদাখের দুর্গম পার্বত্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক নির্মাণের খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 264 জন মারা গেছেন। মৃত্যুর হারও বেড়েছে। এ সময় আগের দিনের চেয়ে কম 12,744 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হারও কিছুটা কমেছে। লায়লা নওশিনের রিপোর্ট। কঠোর লকডাউন চললেও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যু কমছে না। দেশে 27 জুলাই করোনায় সবচেয়ে বেশি 258 জনের মৃত্যু হয়েছিল। এর 8 দিন পর বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 264 জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু 21,902 জনে দাঁড়িয়েছে। মৃত্যুর হার আবারও বেড়ে হয়েছে 1.66%। এ সময় 12,744 জন যুক্ত হয়ে মোট শনাক্ত হলেন 13,22,654 জন। একদিনে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 27.12%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,786 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 11,56,943 জন। এ সময় সবচেয়ে বেশি 87 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাবে পিসিআর মেশিনে জীবাণু সংক্রমণের কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় টিকা কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘ লাইনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং গবেষণায় নাইজেরিয়ান বা মরিশাস নামে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আর শনাক্ত হওয়া করোনা রোগীদের 98%ই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে। দেশে গণটিকাদান এক সপ্তাহ পিছিয়ে 14 অগস্ট শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। দেশের প্রতিটি বিভাগ থেকে 300 রোগীর নমুনা সংগ্রহ করে কোভিড-19 জিনোম সিকোয়েন্সিং গবেষণা চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ। জেনেটিক্স অ্যান্ড মলিকিউলার বায়োলজির অধ্যাপক ডাক্তার লায়লা আঞ্জুম বানুর নেতৃত্বে 29 জুন থেকে 30 জুলাই পর্যন্ত চলা এই গবেষণায় দেখা যায় হৃদরোগ, ডায়াবেটিস সহ জটিল রোগে আক্রান্তদের করোনায় মৃত্যু ঝুঁকি বেশি। পাশাপাশি 60 বছরের বেশি বয়সীরা দ্বিতীয়বার সংক্রমিত হলে প্রাণহানি বেশি ঘটে। এর জিনোম সিকোয়েন্সিং এ দেখা যায় মোট সংক্রমণের প্রায় 98% আমরা পেয়েছি ইন্ডিয়ান বা ডেল্টা ভেরিয়েন্ট। এর মধ্যে 1% আছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। আমরা একজন রোগীর মধ্যে মরিশাস ভেরিয়েন্ট বা নাইজেরিয়ান ভেরিয়েন্ট হিসাবে না আমরা একটা ভেরিয়েন্ট পেয়েছিলাম। গর্ভবতী নারীদের অন্তর্ভুক্ত করে আগামীতে আরো বড় পরিসরে করোনার জিনোম সিকোয়েন্স করার পরিকল্পনা গবেষকদের। যে আমরা কিন্তু একটি রিসার্চ শুধু প্ল্যান করতে পারি প্রেগন্যান্ট উইমেন, কারণ আপনারা জানেন প্রেগন্যান্সি এন্ড
কোভিড এখন বেশ আলোচিত হচ্ছে। লকডাউনে পরিবহন সংকটের কারণে অনেকেই টিকা নিতে পারবেন না। এজন্য 7 আগস্টের পরিবর্তে 14 আগস্ট থেকে গণটিকাদান কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা 7 তারিখে একটা টেস্ট রান দিব, এরপরে এর মধ্যে 11 তারিখ পর্যন্ত তো আবার একটা লকডাউন আছে, যেরকম একটা লকডাউন আছে। তো এর মধ্যে তো আমার ট্রান্সপোর্ট ইত্যাদি এগুলো নিয়ে ঝামেলা হবে। আমরা আবার 14 তারিখ থেকে আবার আমরা শুরু করি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আগামী মাসের মধ্যে কোভ্যাক্সের আওতায় আরও 1,04,00,000 ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, যার মধ্যে সিনোফার্মের 34 লাখ, অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ এবং ফাইজারের 60 লাখ ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় এক্সিম ব্যাংকের $25,000 চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, 15 আগস্ট বিকেল থেকে শুরু হয়ে এই চলচ্চিত্র দেখানো হবে 720 বার। প্রশ্নোত্তরে তিনি আরো জানান, চীনের সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টার ভ্যাকসিন কো প্রোডাকশনের চুক্তি কেবলই সময়ের ব্যাপার। আমার আরো এই মাসে আরো 34 লক্ষ সিনোফার্মের আসতেছে, এই নেক্সট উইকেই আসবে। তাছাড়া আমার আসতেছে আরো 10 লক্ষ, সেইটাই কোভ্যাক্সের আন্ডারে। ফাইজারের কথা, এইটা আগামী মাসের ফার্স্ট উইকে, সেপ্টেম্বর ফার্স্ট উইকে 60 লক্ষ। ল মিনিস্ট্রি যেদিন দিয়েছে পরের দিন ব্যাটেড করে পাঠিয়ে দিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে এবং এখন ইনসেপ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় any minute everything is final, any minute they should sign it. 15 আগস্টের ঘটনা না ঘটলে বাংলাদেশ আরো আগে এগিয়ে যেত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল সবসময় খেলাধুলার পৃষ্ঠপোষকতা করতেন। সেই পথ ধরে ক্রীড়া, সংস্কৃতি সহ সব ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেবে বাংলাদেশ। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021 প্রদান করা হয়। 7 ক্যাটাগরিতে 10 জন ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে নূর আর কামাল একসাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কর্নেল ওসমানী এডিসি হিসেবে কাজ করেছে। যখন বাসা আক্রমণ করে, কামাল নিচে বারান্দায় চলে যায়। ও যখন দেখে যে নূর, হুদা এরা একসাথে ঢুকছে, ও তাদেরকে বলেছিল যে আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে, দেখেনি বাসা কারা আক্রমণ করেছে। এই কথা শেষ করতে পারেনি, ওরা ওখানেই কামালকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে গেছে। 15 আগস্ট যদি আজকে বাঙালির জীবনে না ঘটতো, তো এই বাঙালি অনেক আগে বিশ্বাসটা মর্যাদা নিয়ে চলতো। খুব সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত শেখ কামালকে নিয়ে অপপ্রচার চালানো হলেও ব্যবসা বাণিজ্য কিংবা অর্থ সম্পদের দিকে তার কোনো লোভ ছিল না বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো একটা জাতির জন্য শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা এগুলি অপরিহার্য একটি জাতিকে করার জন্য। বা আমাদের শিশু, কিশোর, যুব, সকলের জন্যই তাদের মেধা মননগুলি দেশের কাজে লাগা, এটাই তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তা মনে করি যে পুরস্কারের মধ্যে দিয়ে কামালের প্রতি যেমন সম্মান দেখানো হয়েছে, পাশাপাশি এই ক্রীড়া অঙ্গনে মানুষের সম্পৃক্ততা আরও বাড়বে, উৎসাহিত হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শেখ কামাল বেঁচে থাকলে যুব সমাজের জন্য আরো অনেক কিছু করে যেতে পারতেন বলে মনে করেন প্রধানমন্ত্রী ও শেখ কামালের বড় বোন শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, 10 টাকার উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যের ডেটা কার্ড অবমুক্ত করেন তিনি। সে সময় ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সিরাজ উদ্দিন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের সময়সীমা 10 আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প কলকারখানা 10 আগস্ট রাত 12টা পর্যন্ত চলা এই বিধিনিষেধের বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছে। লকডাউন শিথিল করে অভ্যন্তরীণ বিমান চালুর ঘোষণার প্রভাব পড়েছে রাস্তায়। রাজধানীর সড়কগুলোতে গাড়ি চলাচল বেড়েছে। গণপরিবহন না থাকায় মোড়ে মোড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা মানুষও বেড়েছে। পুলিশি চেকপোস্ট থাকলেও তারা আগের দিনগুলোর মতো কঠোর নন। মাসুর শাকিলের রিপোর্ট। সীমা ও তার সঙ্গীরা বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় পোশাক কারখানায় কাজ করেন। খিলকেত বাসা থেকে সকালে আসতে মনে জোর পেলেও সারাদিন কঠোর পরিশ্রমের পর 1.5 ঘন্টা হাঁটতে পা যেন আর চলে না। আমাদের যাতায়াতের জায়গা 200 টাকা গাড়ি ভাড়া, তাহলে 9000 টাকাতে যদি 3000 টাকা গাড়ি ভাড়া জায়গা থাকে 6000 টাকা, 6000 টাকা দিয়ে কি আমরা সংসার চলে? প্রতিদিন আমরা হাইটা যাই, হাইটা আসি। কোথায় হাঁটা যাবে? খিলকেতের থেকে চেয়ারম্যান বাড়ি। রাজধানীর মোড়গুলোতে গাড়ির জন্য অপেক্ষমান মানুষ চোখে পড়ার মতো। মোড়গুলোতে গাড়ির চাপ বেড়েছে, ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশরা। ম্যাক্সিমাম গাড়ি তো আপনার শিল্প প্রতিষ্ঠানে দোহাই দিচ্ছে, আবার হাসপাতাল, টিকা, জরুরি সেবার মধ্যে উবার কিছু পাওয়া যাচ্ছে যে বের হচ্ছে। ওরা বলতেছে যে বাসার থেকে নিয়ে আসছে, অমুক জায়গায় অসুস্থ, কোনো গণপরিবহন পাচ্ছি না, বিভিন্ন অজুহাত তারা দিচ্ছে আর কি। প্রয়োজনটা মনে হয় বেড়ে গেছে, আর অনেকদিন লকডাউনের কারণে মানুষের যে দৈনন্দিন চাহিদা সেটাও সীমিত হয়ে গেছে এবং তারা মনে করতেছে যে এখন আমার আর বাসায় থাকলে আমি জীবিকা নির্ভর করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। দফায় দফায় পিছিয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। শেষমেশ সংক্ষিপ্ত সিলেবাসে 2টো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং প্রথমবারের মতো অ্যাসাইনমেন্টের নাম্বার যুক্ত করার সিদ্ধান্তে স্কুলগুলোতে শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার কাজ। মেইন 3টা সাবজেক্টে 2টা করে, মানে 3 সপ্তাহটা আজকে নিতেছি। তো সায়েন্স, এই জন্য আমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আর আমার মেইন সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, এই জন্য আমার হায়ার ম্যাথে 3টা। চলমান লকডাউন চলবে 10 আগস্ট পর্যন্ত। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। চলচ্চিত্র নায়িকা শামসুন নাহার স্মৃতি পরিমণি এবং চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় 3টি মামলা দায়ের করেছে র্যাব। পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 1টি এবং রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে 2টি মামলা হয়েছে। তাদের রিমান্ড চেয়েও আবেদন করবে র্যাব। বিস্তারিত শহীদুল্লাহ রাজুর রিপোর্টে। চলচ্চিত্র নায়িকা পরিমণিকে বুধবার তার বাসা থেকে আটক করে র্যাব। সে সময় তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলেও উল্লেখ করে এলিট ফোর্স। পরে চলচ্চিত্র প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। র্যাব জানায় সেখান থেকেও মাদক ও বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব বলছে, একটি চক্র এসব অবৈধ কাজে জড়িত এবং জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আমরা জানতে পারি রাজধানীর গুলশান, বাড়িধারা ও বনানী সহ বিভিন্ন এলাকায় পার্টি ও ডিজে পার্টির নামে বিভিন্নভাবে অনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। র্যাব জানিয়েছে, তারকা বানানোর প্রলোভন দেখিয়েও উঠতি বয়সীদের অনৈতিক কাজে ব্যবহার করছে চক্রটি। গ্রেফতারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেফতারকৃত মিশু হাসান ও জিসানের সহযোগিতায় 10-12 জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায়, বিভিন্ন গুলশান, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত। অনৈতিক কার্যক্রম সহ মাদক সেবন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। অভিযানের সময় পরিমণি ফেসবুক লাইভে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে মন্তব্য করে এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সব রপ্তানিকারকদের একই ধরনের নীতি, সুযোগ এবং প্রণোদনা দেওয়ার পক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রপ্তানি বৃদ্ধি বিষয়ে আলোচনায় সংগঠনটির সভাপতি বলেছেন, অনেক খাত দিনের পর দিন প্রণোদনা পাচ্ছে। অসংগঠিত বা ছোট উদ্যোক্তাদের কথা নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। রপ্তানি বাজার বড় করতে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর তৎপরতা মূল্যায়নের পরামর্শ দেয় এফবিসিসিআই এর উপদেষ্টা পরিষদ। রিজভিনিবাজের রিপোর্ট। নতুন নতুন বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি উৎসাহিত করতে উদ্যোক্তাদের নগদ সহায়তা দিয়ে থাকে সরকার। এই মুহূর্তে 47 ধরনের পণ্য 1 থেকে 20% হারে এই প্রণোদনা পেয়ে থাকে।
চলতি অর্থ বছরে বাজেটে প্রণোদনা দিতে 10,385 কোটি টাকা রাখা আছে। এফবিসিসিআই এর আয়োজনে রপ্তানি বৈচিত্র্যকরণ এবং প্রণোদনা বিষয়ে ওয়েবিনারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যখন স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাব তখন কিন্তু আমরা এখন যে প্রেফারেন্স পাচ্ছি বিভিন্ন মার্কেটে জিরো ডিউটি দিয়ে পাঠাচ্ছি, এটি কিন্তু আর থাকবে না। আমাদের এই ইনসেন্টিভ বেসড যে উৎপাদন কাঠামো, এখান থেকে বেরিয়ে এসে প্রোডাক্টিভিটি বেসড একটা উৎপাদন কাঠামোতে আমাদের শিফট করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এই যে অ্যাডভান্সড এগ্রিকালচার, এই কারণে আপনি কাল বাদে পরশু এগ্রিকালচারে ইনভেস্টমেন্টে আসবেন, কিন্তু দেরি করে ফেলছি। এই বাজারটা পৃথিবীর অন্যান্য দেশ নিয়ে যাচ্ছে, আমি গুরুত্ব দিচ্ছি ওই জায়গাটা। আপনি যদি এগ্রিকালচারের এই সেক্টরটাকে ধরতে চান তাহলে দিস ইজ দ্য টাইম, চলে যাচ্ছে হাত থেকে। কারণ দুটো জিনিস, আইসিটি অ্যান্ড এগ্রিকালচার, দুটো একসাথে মিলেছে। এটার ফলে যেটা হয়েছে এখানে ইনভেস্টমেন্টে কোনো লস নাই। রপ্তানির জন্য সব সেক্টরকে বন্ডের ওয়্যারহাউস ফ্যাসিলিটিস দেওয়া উচিত। এলডিসি গ্রাজুয়েশনের আগে আরো 5 বছর সময় আছে, সেই সময়টাকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। কাজে আমি বলবো বাংলাদেশে এখন একটা রপ্তানি নীতি হওয়া উচিত এই পরবর্তী 5 বছরের জন্য। এফবিসিসিআই সভাপতি জানালেন, সবার মতামত নিয়ে রপ্তানি বহুমুখীকরণ এবং প্রণোদনা বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে। আমরা সকল সুযোগ যদি সব এক্সপোর্টারকে দিয়ে দিই তাইলে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অটোমেটিকলি কিন্তু বাড়বে। ইন্টারমিনিস্ট্রিয়াল যে কানেক্টিভিটি খুবই খারাপ অবস্থা। আবার শিল্প মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এনবিআর এর সাথে অন্যান্য মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, এই যে সমন্বিত একটা কম্প্রিহেনসিভ জিনিস হওয়া দরকার, এটা কিন্তু ভুলে যায়। চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $51 বিলিয়ন। এর মধ্যে পণ্য বিক্রি থেকে 43.5 বিলিয়ন আর সেবা বিক্রি করে $7.5 বিলিয়ন আয় হবে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। হেলেনা জাহাঙ্গীর, পিয়াসা মৌ ও পরিমণি গ্রেফতারের সময় সুপ্রিম কোর্টের 15 দফার নির্দেশনা মানা হয়নি বলে মন্তব্য করে আইনবিদরা বলছেন, র্যাবের বক্তব্যে বোঝা যায় পরিমণির বাসায় যাওয়ার আগে তারা জানতেন না কি অভিযোগে অভিযান করছেন। এ ধরনের ঘটনার পেছনে কারো স্বার্থের দ্বন্দ্ব কাজ করতে পারে বলেও মনে করেন তারা। বলছেন, বিচারের আগে কাউকে অপরাধী বলা যায় না। তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও দেশের মানুষের দৃষ্টি কেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হেলেনা জাহাঙ্গীর, পিয়াসা মৌ ও চলচ্চিত্র নায়িকা পরিমণি গ্রেফতারের ঘটনা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া অভিযানগুলোর ধরন বিশ্লেষণ করে বলছেন, বিষয়গুলো আরও খতিয়ে দেখলে ভিন্ন চিত্র বের হয়ে আসতে পারে। বিশেষত কাউকে যদি গ্রেফতার করতে হয় মামলা ছাড়া, তাহলে আপনি 54 ধারায় গ্রেফতার করছেন। 54 ধারার কথা যখনই আপনি বলবেন তখন আপনাকে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত 15টি দিক নির্দেশনা দিয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন কিংবা বিচারকের কথা বলুন, তাদের আলাদা আলাদা করে কিন্তু কার কি কর্তব্য দায়িত্ব এগুলো কিন্তু বলা আছে 15টি দিক নির্দেশনা। খুব স্বাভাবিকভাবে আপনি যদি হেলেনা জাহাঙ্গীর থেকে শুরু করেন, দেখবেন যে এই সমস্ত নির্দেশনাগুলো কোথাও মানা হচ্ছে না। যাদের কাছ থেকে এই সমস্ত মাদকদ্রব্য কিংবা তাদের অর্থবিত্তের খবর আমরা খুব রসালো গল্পের মতো করে পড়ছি, শুনছি, সেখানে একটা জরুরি প্রশ্ন যেটা আমরা করতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এটা একদিনে তৈরি হলো কিনা। প্রশ্ন রাখেন, এলিট ফোর্সকেও কেন এই ধরনের অভিযানে নামতে হচ্ছে? এই পরিমণির বাসায় রেড করার আগ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিতই ছিল না যে তারা কি জন্য যাচ্ছে। যদি আমি তাদের বক্তব্যটাকেই যদি বেস হিসেবে ধরি, ওনারা বলছেন অনেক মামলা হবে, অল ফিউচারিস্টিক, এখনো হয়নি, হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান বলছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা একদিনে তৈরি হননি, বরং নেপথ্যে বেশি দৃষ্টি দিতে হবে। এবং সারাশি অভিযান যেটা আমরা দেখলাম, আমি মনে করি অবশ্যই সেখানে নেপথ্যে কেউ না কেউ আছে, বা নেপথ্যে কোনো না কোনো শক্তি আছে যারা আসলে এই কাজগুলো করছেন বা করাচ্ছেন। তার মতে, বিচারের আগে কারো নামের সাথে কোনো তকমা জুড়ে দেওয়া উচিত নয়। শব্দ দিয়ে তাকে বিশেষায়িত করা, আমি মনে করি এটা সম্পূর্ণ একটি স্টিগমাটাইজ ধারণা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। এবার শোকের মাস অগস্ট।
৭৫-এর ১৫ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার শেখ কামালের জন্মবার্ষিকী আজ। একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ক্রীড়া সংগঠক এবং শিল্প সাহিত্য সংস্কৃতিতে দীপ্ত পদচারণার মাধ্যমে আপন আলোয় উদ্ভাসিত ছিলেন শেখ কামাল। বিস্তারিত মিলাদ্রি শেখরের রিপোর্টে। নদীর তীর ঘেঁষা তাল, তমাল আর হিজল গাছের সবুজ সমারোহে ছবির মতো গ্রাম টুঙ্গিপাড়ায় ১৯৪৯ সালের ৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ঘর আলো করে এসেছিলেন শেখ কামাল। কৃতিত্বের সঙ্গে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত শেখ কামাল ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা এবং অসহযোগ আন্দোলনে রেখেছিলেন সক্রিয় ভূমিকা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর থেকে চৌকস ও মেধাবী যে ৬১ জনকে জেন্টলম্যান ক্যাডেট নির্বাচিত করা হয়, শেখ কামাল ছিলেন তাদেরই একজন। আমরা যখন প্রশিক্ষণের জন্য যাই, বিভিন্ন ক্যাম্প থেকে গেছি, বিভিন্ন সেক্টর থেকে গেছি, তো ওখানে যেহেতু আমরা শেখ কামালকে দেখে হতবাক যে শেখ কামাল এখানে একে তো সে রাষ্ট্রপতির ছেলে, সে আমাদের সাথে সাধারণ ক্যাডেট রূপে প্রশিক্ষণ নেবে, এত কষ্টের প্রশিক্ষণ। ক্রীড়া সংগঠক শেখ কামাল তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী ক্রীড়াচক্র। উন্নত প্রশিক্ষণের জন্য প্রথম বিদেশি কোচ এনেছিলেন তিনি। তার স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, ক্রীড়াঙ্গনে আরো আমাদেরকে সময় দিতে হবে। আমরা কিন্তু এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিছুটা সফল হয়েছে, কিন্তু কিছুটা এখনো ব্যর্থতা রয়েছে। তো আশা করি যদি আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি, তাহলে শেখ কামালের স্বপ্ন ইনশাআল্লাহ আমরা বাস্তব করতে সক্ষম হব। শুধু ক্রীড়া নয়, সংস্কৃতি জগতেও এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্বাক্ষর রেখেছিলেন শেখ কামাল। ছায়ানটের ছাত্র ছিলেন শেখ কামাল, যিনি একাধারে গান গাইতেন এবং সেতার বাজাতেন। প্রতিভার স্বাক্ষর রেখে অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার, আনোয়ারার মতো অভিনয় শিল্পীদের সঙ্গে। ১৯৭৫ সালের ১৪ জুলাই ক্রীড়াবিদ সুলতানা খুকির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ কামাল। বিয়ের ১ মাসের মাথায় ১৫ই আগস্ট বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন শেখ কামাল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ১৮ জন সদস্য। দেশ হারায় বঙ্গবন্ধুর হাত ধরে গড়ে ওঠা এক সব্যসাচী নেতৃত্ব। মিলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। করোনা টিকার বুস্টার ডোজের স্থগিতাদেশ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO তোয়াক্কা না করে কর্মসূচি চালিয়ে যেতে ফ্রান্স, জার্মানির ঘোষণা। আপনার চুল কি? বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজিয়ে মূল দলকে শক্তিশালী করাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির চ্যালেঞ্জ। কমিটি গঠনের পর চ্যানেল আইকে তারা বলেছেন, নতুন পুরনো নেতাকর্মীদের সমন্বয়ে রাজপথে দলকে আরও সক্রিয় করার পরিকল্পনা করছেন তারা। জাকে আক্তারের রিপোর্ট। সম্প্রতি বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে। পরে উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের নেতৃত্বে ৪৭ সদস্য ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এই কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা আশা করছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এবার ঐক্যবদ্ধ এবং আরও গতিশীল হবে। কমিটির নেতারা একই অঙ্গীকারের কথা জানালেন। পুরাতন নতুন সবাইকে সমন্বয় করে তৃণমূল পর্যায় থেকে যাতে আমরা সংগঠনটাকে আমরা শক্তিশালী করতে পারি এবং এই মুহূর্তে গণতন্ত্রটাকে ফিরিয়ে আনার জন্য যাতে আমরা লড়াই করতে পারি এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি। তারা বলছেন, ওয়ার্ড থেকে থানা, মহানগর সব পর্যায়ে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করব। তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের মতামত নিয়ে তাদের পছন্দ মতো নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করব। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এটি হবে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। দলের নেতাকর্মীরা মনে করছেন, নতুন কমিটি গঠন করে তৃণমূল থেকে একে একে ঢেলে সাজানোর এই প্রক্রিয়া বিএনপির মূল রাজনীতিতে আরও গতি আনবে।
জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে 218 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু রাজধানীতেই 208 জন। তাই ডেঙ্গু রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আশকোনা হজ ক্যাম্প এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান করেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, কোথাও ময়লা আবর্জনা কিংবা ডেঙ্গুর লার্ভা থাকলে যাতে সাথে সাথে সিটি কর্পোরেশনকে জানানো হয়। শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে সচেতন থাকার কথা বলেছেন মেয়র। এরপর তিনি উত্তর সিটি কর্পোরেশনে যোগ হওয়া বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং রাস্তাঘাট সহ সার্বিক অবস্থার উন্নতির আশ্বাস দেন। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করব মোড়া পরিষ্কার, এই স্লোগানে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। শুধু এটুকু বলবো, জনগণকে সচেতন হতে হবে। অভিনয় মডেলিং এর আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের 72তম জন্মদিনে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন, সংস্কৃতি সহ দেশের সব অঙ্গন দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অভিনয়, মডেলিং এগুলো আমাদের শিল্প সংস্কৃতিরই অংশ, কিন্তু এই অভিনয় কিংবা মডেলিং এগুলোর আড়ালে কেউ যদি ভিন্ন কিছু করেন কিংবা এগুলোর পাশাপাশি নানা অনৈতিক কর্মকাণ্ড কিংবা অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, তাহলে তো সেখানে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতেই পারে। স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশে বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে সরকারি প্রতিষ্ঠান এগিয়ে, বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক গবেষণায় টিআইবি জানিয়েছে তথ্য প্রকাশে সবচেয়ে পিছিয়ে এনজিওরা। টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত হলে তথ্য প্রকাশের মাধ্যমে দুর্নীতিও কমবে। স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ যে সুযোগটি তৈরি করা হয়েছে, বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে, সেটি যদি মান্য করা হয় তাহলে অবশ্যই স্বচ্ছতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সেটাকে চিহ্নিত করা হয়। তথ্যের ক্ষেত্রে যদি স্বচ্ছতা নিশ্চিত করা হয় তাহলে দুর্নীতি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটোই কিন্তু সহজতর হয়। সাভারে সিঙ্গার কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত 30 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সকালে সিঙ্গার কারখানার টিন শেড গোডাউনে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেশি হয়, আরও ইউনিট বাড়ানো হয়। সামিট আন্তর্জাতিক সংবাদ। ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিত করার আহ্বান জানিয়ে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলো বুস্টার ডোজ স্থগিত রাখলে বিশ্বের অন্যান্য দেশগুলোর 10% মানুষের টিকা নিশ্চিত হবে, জানান সংস্থাটির প্রধান। তবে সংস্থাটির তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেবে ফ্রান্স, জার্মানি ও ইসরায়েল। দীর্ঘদিন নিষেধাজ্ঞা শেষে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। তবে যারা ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করেছেন তাদেরকেই ওই অনুমতি দেওয়া হবে। গত 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে। পরিস্থিতির অবনতি হয়েছে ইন্দোনেশিয়ায়। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। জাপানের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে আবারও বাড়ছে আক্রান্ত শনাক্ত। গত 2 দিনে আক্রান্ত বেড়েছে 40%। নিটল টাটা বিশেষ সংবাদ। লাদাখের দুর্গম পার্বত্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক নির্মাণ করেছে ভারত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 19,300 ফুট উঁচুতে সড়ক নির্মাণ করে ভারত এবং রেকর্ড করেছে। এতদিন সবচেয়ে উঁচু সড়কের রেকর্ডটি ছিল ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 18,953 ফুট উঁচুতে। এভারেস্টের বেস ক্যাম্পের চেয়ে বেশি উচ্চতায় লাদাখের সড়কটি নির্মাণ করা হয়েছে।
এটি ব্যবহার করে সহজে ও কম সময়ে লেহ থেকে চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরগুলোয় যাওয়া যাবে। এবার কৃষি সংবাদ। ভরা বর্ষা মৌসুমেও প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় কুড়িগ্রামে বিলম্বিত হচ্ছে আমন আবাদ। এদিকে বৃষ্টির অপেক্ষায় না থেকে সম্পূরক সেচের মাধ্যমে নির্দিষ্ট সময়ে চারা রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসও প্রায় শেষ, তবুও কুড়িগ্রামে বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় বৃষ্টি নির্ভর আমন ধান রোপণ নিয়ে কুড়িগ্রামের চাষিরা মহা দুশ্চিন্তায় পড়েছে। অনেকে শ্যালো মেশিন ও মোটর চালিত পাম্পে সেচ দিয়ে চারা লাগানো শুরু করলেও অনেক চাষি বাড়তি খরচ বহন করতে না পারায় বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে। আগে তো বৃষ্টির পানি দিয়ে হয়তো খরচ কম লাগতো, এখন মনে করেন পানিও কেনা, সবই মনে করেন কেনা কাটা। শ্যালো দিয়ে পানি নিবেন, তেল কিনে আনি, যে কামলার দাম এইভাবে আবাদ করে পোষাবে আমার। করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়াতে গত বছরের চেয়ে এবার বেশি জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে। জমি বৃষ্টি গাছতেছি না, তেল 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 নাই, টাকা পয়সা শর্ট পানি নিবে লাগছি 120 টাকা ঘন্টা। প্রকৃতির এই বিরূপ আচরণের মধ্যে ধান আবাদ শুরু হলেও শেষ সময় বন্যার আশঙ্কা করছে কৃষি বিভাগ। খরা অবস্থায় বিরাজমান থাকার কারণে সম্পূরক সেচ এবং সেচ যন্ত্র ব্যবহার করে আমাদের রোপণের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের রোপণ কাজ এগিয়ে চলছে। গত মৌসুমে জেলায় 1,18,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,20,000 হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুরে পদ্মা নদীর 16 কিলোমিটার জুড়ে ভাঙন চলছে। এবারের বর্ষায় জাজিরার 5টি ইউনিয়নে 50টির বেশি পরিবার গৃহহীন হয়েছে। পদ্মায় চলে গেছে বসত ভিটা, আবাদি জমি ও নানা স্থাপনা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। 2018 সালে শুরু হওয়া পদ্মার ডান্তির রক্ষাবাঁধ ও পদ্মা সেতুর নদী শাসনে 12.3 কিলোমিটার এলাকা সুরক্ষিত হয়েছে। তবে পদ্মা সেতুর 0 পয়েন্ট থেকে ডান্তির রক্ষাবাঁধের পশ্চিম প্রান্ত পর্যন্ত এখনো অরক্ষিত। এবারের বর্ষায় জাজিরা উপজেলা সদর, পূর্ব নাওডুবা, কুন্ডের চর, বড়কান্দি ও বিলাসপুর ইউনিয়নে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ। দেড় মাস ধরে ভাঙন চলতেছে, বিশেষ করে এটা বাড়িঘর লেগে গেছে। যদি নদীর লাইন এরকম পরিমাণ থাকতো, বাড়িঘর লেগে সরে যাওয়া লাগতো না। আর শুরু হওয়ার পরে এখন আমরা বাড়িঘর সরাই নিয়ে গেছি, ভাঙতেছে। আমার এই দাবি, এই জায়গাটু আমাদের জরুরি ভিত্তিতে বেরিবাদ দেওয়ার দরকার। বিস্কুটটা বাড়ি নদী বিল করে নিয়ে গেছে, আর শত শত বাড়ি নদী ভাঙনের ঝুঁকির মুখে। ঈদের আগে তোরে ভাঙন আরম্ভ করছে, কিছু কিছু ভাঙছে, ঘর দুয়ার ভাঙছে, কিছু কিছু এখন ভাঙার অবস্থায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জাজিরায় স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি পরিকল্পনাধীন। ডিপিপি অনুমোদন হলে পরে পর্যায়ক্রমে মাঝির ঘাট অর্থাৎ পদ্মা সেতুর ডাউন থেকে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আপ 16 কিলোমিটার অংশে যে আনপ্রোটেক্টেড লেন আছে সেই অংশে আমরা পর্যায়ক্রমে নদী ভাঙন থেকে মুক্ত করতে পারবো। ইমার্জেন্সি কাজ চলছে। আমি আগেও আপনাদের বলেছি, একেবারে নড়িয়া থেকে পদ্মা সেতু পর্যন্ত আমরা স্থায়ী প্রকল্প করব পর্যায়ক্রমিকভাবে। স্থায়ী বাঁধের আওতায় আনার দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। নতুন ফিচারের পরীক্ষা চালিয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নতুন ফিচারে টিকটকের স্টোরিতে দেয়া ভিডিও 24 ঘন্টা পর মুছে যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের স্টোরিতেও একই রকম ফিচার রয়েছে। টিকটকের সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা টুইটের পর বিষয়টি আলোচনায় আসে। গতকাল হোয়াটসঅ্যাপের ভ্যানিশ ফিচার চালুর ঘোষণার পর একই ধরনের ফিচারের পরীক্ষার কথা জানালো টিকটক।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। খুচরা পর্যায়ে ভ্যাট সংগ্রহের তৎপরতা বাড়াতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ক্রেতাদের ভ্যাট প্রদানে উৎসাহিত করতে ইএফডিএমএস থেকে ইস্যু করা চালানের ভিত্তিতে লটারি ড্র অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খুচরাভাবে ভ্যাট সংগ্রহ আরও গতিশীল করা হবে। লটারিতে 1 লাখ থেকে 10,000 টাকা পর্যন্ত 101টি পুরস্কার রয়েছে। পর্যায়ের ভ্যাট সংগ্রহের একটি ইফেক্টিভ বা কার্যকর ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা অব্যাহত আছে। এই প্রচেষ্টারই আপাতত যে সলিউশনটি আমাদের কাছে, যেটি ইফেক্টিভ বা কার্যকর একটি সমাধান হিসেবে আপাতত দেখছি, সেটা হলো আমাদের ইএফডি এবং এইচডিসি মেশিনের মাধ্যমে, ইএফডিএমএস সিস্টেমের মাধ্যমে আমাদের খুচরা পর্যায়ের ভ্যাট আহরণের খবর রাখা এবং সেটি কালেক্ট করা। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। অলিম্পিকে প্ল্যাটফর্ম ডাইভিং এ পারফেক্ট 10 ও স্বর্ণপদক 14 বছর বয়সী চীনা কিশোরী হুয়ান হানচেং এর। 41 বছর পর হকিতে ভারতের প্রথম পদক। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 72তম জন্মদিন পালিত হচ্ছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে মহানগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা ও 4 নেতার প্রতিকৃতিতে দলীয় নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সে সময় ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন আক্তার রেনি, সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং অন্যরা। মহানগরীর আলুকার মোড়ে একটি হল রুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এবং অন্যরা। ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফরিদা ইয়াসমিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাই মাসে করোনা আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর ফরিদা ইয়াসমিনকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হয়, সেখানেই তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর ফরিদা ইয়াসমিন চ্যানেল আইয়ের আইটি ইঞ্জিনিয়ার আশিক ফাহিমের মা। ইভ্যালি খেলার খবর।